নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আপনারা হঠাৎ হয়তো গতকাল শুনতে পেয়েছিলেন বিকেল বেলা যে সিভি আনন্দ বোস তিনি হঠাৎ রেজিগনেশন দিয়েছেন। এবং একদমই একদমই আপনারা যদি দেখেন যে উপরাষ্ট্রপতির পদ থেকে জগদীপ ধনকরের যে রেজিগনেশনটা আমরা দেখতে পেয়েছিলাম, সেই একই প্রক্রিয়ায় একইভাবে সম্পূর্ণ রেজিগনেশন দিলেন সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে। কেন জগদীপ ধনকরের কথাটা বললাম, কারণ তার আগেই জগদীপ ধনকর ছেড়েছিলেন এবং তার পরবর্তীতেই জায়গায় এসেছিলেন সিভি আনন্দ বোস। কিন্তু এই মুহূর্তে আরো বড়সড় একটা বক্তব্য বা আরো বড়সড় একটা দ্বন্দ্ব এই বিষয়টা নিয়ে তৈরি হয়েছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গে ভোটের ঠিক 2 মাস আগে কাকে নতুন রাজ্যপাল হিসাবে অ্যাপয়েন্ট করছে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার। এই কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে RN রবি, অর্থাৎ তামিলনাড়ুর বর্তমান রাজ্যপাল, তাকে এক্সট্রা একটা পাওয়ার দিচ্ছেন এবং অ্যাডিশনাল একটা পাওয়ার দিয়ে পশ্চিমবঙ্গের গভর্নর হিসেবে পাঠাচ্ছেন। কিন্তু কেন এই ঘটনা কেন ঘটছে, এই নিয়ে যখন বিজেপির এই মুহূর্তে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে জিজ্ঞেস করা হয়, তিনি একটি সাক্ষাৎকারকে দিতে গিয়ে বলেন যে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে রাজ্যপাল কাজ করেন এবং তিনি এই মুহূর্তে শারীরিক কারণ দেখিয়ে সরে গিয়েছেন। কিন্তু এই মুহূর্তে রাষ্ট্রপতির আরেকজন প্রতিনিধি আসবেন পশ্চিমবঙ্গে দেখাশোনা করতে। তো এই যে হঠাৎ করে সিভি আনন্দ বোস, তার বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথাবার্তা আমরা শুনতে পেয়েছি এবং তিনি রেজিগনেশন দিয়ে দেবেন সেরকম কথাবার্তা আমরা শুনতে পেয়েছি। কিন্তু কোনোভাবেই কিন্তু আমরা দেখিনি যে ভারতীয় জনতা পার্টি তাদের পক্ষ থেকে একদম কমপ্লিটলি তাকে সরিয়ে দেওয়া হয়েছে বা এরকম কিছু। কিন্তু এখন যখন কোনোভাবেই পশ্চিমবঙ্গের রাজ্যপালকে নিয়ে কোনো ধরনের কোনো কথা ছিল না, সেই ধরনের অবস্থায় হঠাৎ করে কেন সিভি আনন্দ বোসকে সরে যেতে হলো? এবং তার তো রাজ্য সরকারের যে সম্পর্ক, রাজ্য সরকার এবং রাজ্যপালের যে সম্পর্ক, সেটা কখনোই ভালো যে ছিল তেমন বলা যায় না, একদম অম্ল মধুর সম্পর্কই ছিল। তো সেই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি একটার পর একটা ঘটনা ঘটেছে রাজ্যপালের বিরুদ্ধে। এই প্রথমবার পশ্চিমবঙ্গে আমরা দেখতে পেয়েছি যে একদম শ্লীলতাহানির মতন অভিযোগ, গুরুতর অভিযোগ সেরকম এনেছিলেন একজন সেখানকার রাজ্যপাল, রাজভবনের একজন কর্মচারী, মহিলা কর্মচারী। আমরা দেখতে পেয়েছি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন রাজ্যপাল এবং রাজভবন খুলে দিয়েছিলেন তিনি, যে কোথায় অস্ত্র শস্ত্র আছে সেটা এসে সাংবাদিকরা কিংবা যে কোনো সাধারণ মানুষ চেক করতে পারে। এই ধরনের টাসেল আমরা দেখেছিলাম। কিন্তু হঠাৎ করে কেন তিনি দিল্লি চলে গেলেন এবং দিল্লির থেকে গিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে তিনি রেজিগনেশন দিলেন, আমরা সত্যিই জানি না। এবং 2027 সাল পর্যন্ত তার টার্ম ছিল এবং 2027 সাল পর্যন্ত তার যে সময়সীমা ছিল, সেই সময়সীমাটা কিন্তু অবশ্যই 2022 সালে শুরু হয়েছিল, যখন জগদীপ ধনকর প্রাক্তন রাজ্যপাল পশ্চিমবঙ্গের, তিনি ইস্তফা দিয়ে চলে গিয়েছিলেন এবং তার পরবর্তীতে 2022 সালের 17 নভেম্বর ক্ষমতায় এসেছিলেন বা একদম দায়িত্বে এসেছিলেন সিভি আনন্দ বোস। তো এই মুহূর্তে RN রবি, যিনি অলরেডি তামিলনাড়ুর একজন রাজ্যপাল হিসেবে কর্মরত, তাকে অ্যাডিশনাল চার্জে পশ্চিমবঙ্গের মতন একটা বড় রাজ্যে কেন হঠাৎ করে আনা হচ্ছে, সেই প্রসঙ্গে এই মুহূর্তে নানা জনের নানা মত। এবং অবশ্যই এই মুহূর্তে একটা পশ্চিমবঙ্গের যে ভোট, ঠিক ভোটের 1 মাস আগে, ভোটের ঠিক 1 মাস আগে আমরা দাঁড়িয়ে আছি, বলা যেতে পারে এপ্রিল মাসেই ভোট হবে এবং অবশ্যই তার আগে মার্চ মাসে দাঁড়িয়ে কেন হঠাৎ রাজ্যপালের পরিবর্তনটা এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠলো? অবশ্যই গুরুত্বপূর্ণ। এই সম্বন্ধে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিস্ফোরক টুইট করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বলছেন, "I am shocked and deeply concerned by the sudden news of the resignation of Sri CV Anand Bose, the governor of West Bengal." আমি একদম বিস্মিত এবং হতচকিত হঠাৎ করে তার রেজিগনেশনের খবর পেয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্যারাগ্রাফ, তারপর তিনি বলছেন, "The reasons behind his resignation are not known to me at this moment. However, given the prevailing circumstances, I would not be surprised if the governor has been subjected to some pressure from the Union Home Minister to serve certain political interests on the eve of the forthcoming state assembly election."
অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য। তিনি বলছেন, আমি কোনো মতেই অবাক হব না যদি গভর্নরকে এই মুহূর্তে ইউনিয়ন মিনিস্ট্রির পক্ষ থেকে চাপ দেওয়া হয় সেই প্রসঙ্গে, যে কোনো না কোনো একটা পলিটিক্যাল ইন্টারেস্ট সার্ভ করতে বলা হয়েছে, সেই খবরও যদি এর পেছনে থাকে এবং তার জন্য তিনি রেজিগনেশন দিলেন, তাতেও কিন্তু আমার অবাক হওয়ার কিছু নেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বাক্যবন্ধ তিনি আশঙ্কা ব্যক্ত করেছেন। এবং তারপর তিনি বলছেন, ইউনিয়ন হোম মিনিস্টার জাস্ট ইনফর্ম মি দ্যাট শ্রী R.N. Ravi is being appointed as governor of West Bengal. He never consulted with me as per the established কনভেনশন ইন দিস রিগার্ড। অর্থাৎ R.N. Ravi যে পরবর্তী গভর্নর হতে চলেছেন সেটা মুখ্যমন্ত্রীকে হোম মিনিস্টার নিজে জানিয়েছেন, এবং তার বক্তব্য অনুযায়ী, মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী, যে এই বিষয়ে আমার সঙ্গে কখনোই কনসাল্ট করা হয় না। এবং তিনি বলছেন, such actions undermine the spirit of the constitution of the India and strike at the very foundation of our federal structure. অবশ্যই রাজ্য এবং কেন্দ্রের যে সম্পর্ক, সেই কেন্দ্র এবং রাজ্যের সম্পর্কের যে মূল বুনিয়াদটা, মূল ভিত্তির জায়গাটা, সেখানে একদম কুঠারাঘাত করে কেন্দ্র, এবং আমাকে কখনোই জানানো হয় না। আমি 10 কোটি মানুষের মাধ্যমে জিতে যাওয়া একজন মুখ্যমন্ত্রী, কিন্তু কখনোই তাকে জানানো হয় না যে কে গভর্নর হতে পারেন, পরবর্তীতে কাকে গভর্নর করা হচ্ছে, কিন্তু সম্পূর্ণভাবে তাকে জানিয়ে দেওয়া হয়। এইভাবে রাজ্য এবং কেন্দ্রের সম্পর্কটা তিনি সম্পূর্ণ নষ্ট করছেন, এবং সম্পূর্ণ কিভাবে তাকে জানিয়ে দেওয়া হয়েছে R.N. Ravi যে আসছেন সেটা। এবার আপনাদেরকে জানাই, R.N. Ravi এই মুহূর্তে তো তামিলনাড়ুর রয়েছেন, আপনাদের জানালাম গভর্নর, কিন্তু এই R.N. Raviর প্রাক্তন যে ইতিহাস, তিনি একজন IPS অফিসার ছিলেন। তার যে দায়িত্ব তিনি পালন করেছেন সেটা CBI এর করাপশন ডিপার্টমেন্টে তিনি হেড ছিলেন, অবশ্যই খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। এবং তার সঙ্গে ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন তিনি ভারতবর্ষের, এবং ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে তিনি দীর্ঘদিন কাজকর্ম করার পরে এই মুহূর্তে তামিলনাড়ুতে তিনি কর্মরত রয়েছেন রাজ্যপাল হিসেবে। এবং রাজ্যপাল হিসেবে তামিলনাড়ুতে তার যে সময়, তার যে টেনিয়ার, সেটার মধ্যেও কিন্তু আপনাদের যদি মনে থাকে, খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটেছে, যে ঘটনাটা একদম সরাসরি সুপ্রিম কোর্ট বনাম রাজ্যপাল বা রাষ্ট্রপতির মধ্যে একটা টাসেল তৈরি হয়েছে, এবং 142 আর্টিকেল 142টাকে ব্যবহার করে সুপ্রিম কোর্ট ম্যান্ডামাস জারি করেছিল এই R.N. Raviর বিরুদ্ধে যে কেস করেছিল তামিলনাড়ু গভর্নমেন্ট, সেইটার ভিত্তিতেই, এবং রাষ্ট্রপতিকে সময়সীমা বেঁধে দিয়েছিল। তার কারণ এই R.N. Ravi 3 মাসের মধ্যে সই করছিলেন না। তামিলনাড়ুর যে বিধানসভায় পাশ হওয়া বিলগুলো, সেগুলো R.N. Ravi 3 মাসের বেশি সময় রেখে দিয়েছিলেন, এবং রাষ্ট্রপতির কাছে পাঠিয়েও 3 মাসের বেশি সময় রেখে দেওয়া হয়েছিল। তখন R.N. Ravi ভার্সেস গভর্নমেন্ট অফ তামিলনাড়ু, তাদের যে কেসটা, সেটা সুপ্রিম কোর্টে গিয়েছিল, এবং সেই প্রেক্ষিতেই এপ্রিল মাসে 2025 সালে ম্যান্ডামাস জারি করে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে রাজ্যপাল বা রাষ্ট্রপতি যে কাউকে 3 মাসের মধ্যে বিধানসভায়, আইনসভায় পাশ হওয়া যে কোনো বিল, সেটা 3 মাসের মধ্যে হয় সই করতে হবে, না হলে তার মধ্যে কোন জায়গায় সমস্যা আছে সেটা জানাতে হবে। এবং সেটা নিয়ে পরবর্তীতে একটা বিস্তারিত টাসেল তৈরি হয়, রাষ্ট্রপতি চিঠি লেখেন, পরবর্তীতে আমরা দেখতে পাই যখন প্রধান বিচারপতি B.R. গাওয়াই তাকে, এবং সেটার প্রেক্ষিতে 5 জনের একটা বেঞ্চ তৈরি হয়, এবং সেই কেস এখনো চলছে। তো এই R.N. Ravi সেখান থেকে এসে এই মুহূর্তে দায়িত্ব গ্রহণ করছেন। অনেকেই যেটা আশঙ্কা করছেন, এই মুহূর্তে ভোট করানোর উদ্দেশ্যে বা ভোটের ঠিক আগে একটা রাষ্ট্রপতি শাসন অন্তত কয়েক ঘন্টা বা কয়েক দিনের জন্যও যদি একটা প্রেক্ষিত সেইভাবে তৈরি করা যায়, তাহলে কিন্তু অবশ্যই এই মুহূর্তে পশ্চিমবঙ্গটা অনেকটা ভারতীয় জনতা পার্টি যেভাবে লড়াইটা করতে চাইছে, সেই লড়াইটা নিজেদের দিকে টানতে পারবে। আমরা জানি না শেষ পর্যন্ত কি হবে, R.N. Ravi কিভাবে ক্ষমতা সামলাবেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। অ্যাডিশনাল রাজ্যপাল হিসেবে তিনি অ্যাকচুয়ালি তামিলনাড়ুর রাজ্যপাল রয়েছেন, এবং তার সঙ্গে তাকে অ্যাডিশনাল দায়িত্ব দেওয়া হলো এটা। তো সামগ্রিক বিষয়টা অবশ্যই আমরা দেখতে থাকবো পরবর্তী কোন দিকে এগোচ্ছে। এবং এই মুহূর্তে সামগ্রিকতার প্রেক্ষিতে কিন্তু একটা কথা বলাই যায় যে হঠাৎ করে নাটকীয় ভাবে জগদীপ ধনখড় এবং CV আনন্দ বোস, তাদের দুজনকেই সরে যেতে হলো, এবং ঘটনাচক্রে দুজনেই পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল আজকের দিনে দাঁড়িয়ে।
আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই দুজনের যে রেজিগনেশন দেওয়ার স্টাইল, দুজনেরই যে হঠাৎ করে রেজিগনেশন দিয়ে দেওয়ার প্রেক্ষিত, সেটার পেছনে কোন কোন কারণগুলো থাকতে পারে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভোটের ঠিক 1 মাস আগে এসে কেন সিভি আনন্দ বোসকে সরে যেতে হলো, যেখানে সিভি আনন্দ বোস এবং জগদীপ ধনখড় দুজনেরই কাজ করা স্টাইলের মধ্যে অদ্ভুত একটা মিল ছিল। দুজনেই একদম সপাটে কিন্তু তৃণমূল সরকারের বিরোধিতায় মত্ত থাকতেন। বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি একদম সরেজমিনে গিয়ে দেখা করতেন পীড়িতদের সঙ্গে, নিপীড়িতদের সঙ্গে, বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে আন্দোলনকারীদের সঙ্গে গিয়ে দেখা করেছেন সিভি আনন্দ বোস। কিন্তু তাকে কেন হঠাৎ করে সরে যেতে হলো আমরা জানি না। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।